চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পেছন পেছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিমার আদির জন্য নিয়েছে। মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের করে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মেম আর আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যেও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ, আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল। এমে উঠবে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3 ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আতকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল। তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনই হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল। আরে হয়েছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকেলে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খাইছি। যে আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বললে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মেটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল। ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল। ঠিকই তো, আবিরেরকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল। এই জন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুচকে তাকিয়ে বলল। তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিলি? রাকিব আবার বলল। একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে, অকস্মাৎ বলে উঠল। ঠিকই আছে, আরও খা মায়ের। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল। মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। মুখ ফসকে বলেছিলি ভালো কথা, তেমন তো রোমান্টিক মুহূর্তে বেগড়া দিচ্ছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বেগড়া দিচ্ছে? রাকিব ভেংচি কেটে বলল। আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো। মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দিই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলল। রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল। রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস একটা জিনিস দেখায় তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল। আয় নিজের কুকেরতে দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসছে, এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। 5 জনেই চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পেছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরকে মুখ তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল। আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে আবার খাইয়ে দিচ্ছে? রাসেল
এবার হাস্য উজ্জ্বল মুখে বলল। এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে উঠল। মেঘ নাকি নাম শুনেছিলাম, উনি কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল। এটা আমি মানতে পারলাম না। সেদিনও তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরে তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল। তুই তো টক খাস না জীবনও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল। শুধু টক কেন, ও আমায় বেশ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাই করলো। মোবারক হাসি মুখে বলল। বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টাস্বরে বলল। আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল। কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যেই রাসেল বলে বসলো। তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবে এবার রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল। আরে ধুর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল তুই পড়াশোনা না করলে পারতে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলোই না, বলে বসলো পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল। পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিচে বলল। পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল। মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল। জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো। বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরা বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পরে পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। এই কাজ আমি কখনোই করবো না। মোবারক প্রশ্ন করল। কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো। কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলেও জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরে চলাফেরা, বন্ধু মহলের সাথে এসে আমাকে মানাতে পারলো না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছে বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল। একটু আগে চেয়ে বললি জোর করে বিয়ে করবি। আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো। মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার করার ইচ্ছে থাকতো না। জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরে ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতাম। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল। সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল। যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি। এই আবির দেশেই আসছে এক ছেলেরে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল। আবির! আবির নিরেট কণ্ঠে বলল। আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল। নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল। শোনা, জাবির আমাদের ট্রিট দিবে। কি খাবে বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল। আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করেছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল। বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল। এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল। আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটে খাওয়া।
তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল। ঠিক আছে, চল। 3টে বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো। বুফে খাবি নাকি কাচ্ছে? 4 বন্ধু চোখাচোখি করলো। রাসেল মুচকি হেসে বলল। দেখলি লিমন, মেঘের কথা বলতে এই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো। তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল। এটা আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা তো ডিটেলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল। তোরে কি আর কিছু খাবি? রাকিব বলল। কেন চলে যাবি নাকি? আবির মুচকি হেসে বলল। তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল। লিমন অভিমানী স্বরে বলল। বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের কম, জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল। আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছে। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাহিরেই বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর হাত খায় না। এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই সবকিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢোকে। বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আর একটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আর একটা খালি হাতের আঙ্গুল দিয়ে দোকান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো। এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ। ভরকে যায় কিছুটা, মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি, তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল। কফি খেতে ইচ্ছে হয়েছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল। তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তথস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল, বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে 1 চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আর 1 চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল। চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধালো। তাহলে এইভাবে তাকিয়েছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল। আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল। বাইরে থাকলে এরকম অনেক কিছু শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, একগাল হেসে বলল। থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুচকে ধমকের স্বরে বলে উঠল। বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি বলছে অসে। আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে তিরতির, ঘামতে শুরু করেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল। দরকার হলে তোর জন্য আরো 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্না করে পা দিতে না দেখে।
কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল। আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল। তুই তো মায়াবী কেন মেঘ? আবির ভাই রাজকবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর নির্বাক চোখের চাহনি আমার শান্ত হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করে। তোর চোখের লিপটে যাওয়া কাজল আমার মনকে বারংবার দুর্বল করে তোলে। তোর ঘন কালো কেশ রাশি আমার শক্ত মনে দুর্বলতার একান্ত কারণ। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই। আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জোরে মাত্র দেখা স্বপ্নটাই ঘটছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বলেন না। হিটলার তো হিটলারই, দূর। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাত তার কনুই পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিং এর দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটায় কেন এত সুখ? হে যুবক, দৃষ্টিতে যেন সে রাসপুতন। খুন হয়ে যায় আমি প্রতিদিন। নামধাম জানি, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গোটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে বলল, কি হচ্ছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কনুই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর না লেগে যায়। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রুকুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি তখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়াক্ট করবে আল্লাহ জানে। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলে বলছি ছেলেদের আঙুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকাই আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী স্বরে বলে ওঠে, মিম ছাড়া কারো আঙ্গুলে কামড় দেয় না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। এক গাল হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশা আল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এদিকে তোকে সিও মনে হচ্ছে। তোর লোকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমেদ খানও ছোট করে বললেন, মাশাআল্লাহ।
মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? আলী আহমেদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল। আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ বললেন। কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বললেন। তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকে কাজ করাতে পারবো। তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো, তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বড় রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছে, সিলেটের কাজও কাকামনি শেষ করে আসছেন, রাজশাহীটা আমি দেখেছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন। আবির, বাইরে বৃষ্টি, বাইক নিয়ে বের হোস না। আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারা দিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল। কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এই এসএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত, আর সন্ধ্যার পর যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকেল বেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো। সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠাই দাঁড়িয়ে পড়ল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়।
আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে উঠল। ফুল ছেড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল। সরি। আবির পুরো কণ্ঠে শুধালেন। সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল। শোন, মেঘ ওইখানেই দাঁড়িয়ে পড়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল। জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। মুখে খানিক হাসি ফুটল, কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো। আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন। হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া বলে যাস না যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে, সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জলজল করছে। আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল। থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল। আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর করল। একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে। কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো। গত রাতে কি বলেছি তোকে, মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল। অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল। লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। আসসালামু আলাইকুম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল। এই, তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল। আবির ভাই। আতকে উঠে বন্যা বলল। কি, আবির ভাইয়া? মেঘ পুনরায় বলে উঠল। হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে। আর ছাদেও যাই না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলেছেন এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল। বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল। তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবো নে। আর হ্যাঁ, সকালবেলা আসিস। বন্যা উত্তর দিল। ঠিক আছে। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে। কে এ মেয়ে?
যার ছবি আবির ভাইয়ের ফোনে ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে কে এই মেয়ে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30-এর কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষ বের হতে যাবে। মেঘও তখন পেছন পেছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্য উজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চিনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে তো বাসায় দেখিই না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল। বাসায় ফিরতে একটু দেরি হয়েছে। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল। না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নিরেট কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী, আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো। খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যাও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্যে মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। সাবধানে যাও। জান্নাত এক গাল হেসে বলল। আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল। সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসে যেতে বলেছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলেছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে আসছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চিনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চারা দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এ সময়ে সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক ওষ্ঠদয় তিরতির করে কাঁপছে। এ অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে আছে আবিরের। হাজারো নিষিদ্ধা চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চিনেন? আবির উপর নিচ মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাশ ভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল বেয়ে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? চোয়াল শক্ত করে প্রশ্ন করলো আবির। তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়েই শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো,
আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল। প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল। তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা মনোযোগ দে। তুই এখন অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো। আপনি যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিচ্ছু হয় না, কিন্তু আমি কিছু বলতে গেলে ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। মেঘ, আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করেছে, কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল। জান্নাত কোথাকার কোনো মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়ত? আর কিছু ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল। আপনি কি ওনাকে ভালো? এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইল সেখানে, একটা বারের জন্যেও গালে হাতও রাখলো না। অনুভূতিটা যেন বিলীন হয়ে গেছে। রক্তাক্ত চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে, ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল, রাগান্বিত কণ্ঠে বলল। যা বোঝার তা বুঝিস না, আজ এর বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল, দরজার পাশে দেওয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে উঠে অষ্টাদশী, বাম হাত দিয়ে মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠাঁই দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা মেঘকে দরজা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল, বড় আম্মুর দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকেই বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন। মেঘ, খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল। ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সমকষ্টে, চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যেই আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি, আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে, নিজের রাগ জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল, সেই আবির ভাই কিনা এক মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারলো, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। রক্তবর্ণের সেই পাংশু নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আটকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে। যে অষ্টাদশীর মনটাকে কাঁচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিক না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনো আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন। কি হলো, আবির আসছে অথচ আমায় ফাইল দিল না? তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়লো বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে।
হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উড়ছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্যে রাসেল দরজায় দাঁড়িয়েই উকি দিল ভেতরে। জানালার পাশের দেওয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘষে দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। এক সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহি আবিরের সাথে 5 ফিট 7 লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কোলালো না। চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেওয়াল থেকে তুলে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকের চুলগুলো। পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইলো। নিরবচ্ছিন্ন ঘুষির কারণে আঙ্গুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেওয়ালে। সাদা রঙের দেওয়ালের কিছুটা অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়েছে ফ্লোরে। রাকিব আটকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবির এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে চাপটে ধরে পিতাভ কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল। ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠের চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আর একটু শক্ত করে আবিরকে চেপে ধরে। নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্ত বর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো একজন প্রশ্ন করেছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব শুধু মাথা দুলালো। রাসেল 1 সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলছি রাকিব। সে অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আছে। পুনরায় 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আটকে উঠে শুধালো, কি তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভ্রু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমার জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তো উল্টাপাল্টা বলা শুরু করছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো। আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘ তোর প্রতি পসেসিভ। এই জন্যই তো আজকে এইভাবে রিয়েক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য কথা বলা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল,
তুই তো জানিস মেঘ খুব জেদে। এটা আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে জীবনে আর কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করলো। বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত স্বরে বলল। একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল। তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল। 2 দিন পর পর ওর জন্য টিচার কোত্থেকে খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল। হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল। এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হইতো না? আবির সংকটজনক স্বরে উত্তর দিল। এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল। এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? আবির এক পলক তাকালো দেওয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন। কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে বলল। বাহিরে তো বৃষ্টি, একটু ওয়েট কর, তাহলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো নে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করলো। প্রথমবারেই রিসিভ হলো কল। তানভীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। কোথায় তুই? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল। আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল। এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল। কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল। কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিবও আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দায় দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল ব্যালকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশ সম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যেই অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানির টোপে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো। আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তিত্বর কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছো? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টি পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো। আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না?
বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘন্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবে একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, তানবীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি যে হয়ে যায়, খাই না কিছু না। তোরা যদি রাতে নাই বা খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও আর তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান দিয়ে উঠে মেরুদণ্ড সোজা করে বসলো। নিরেট কণ্ঠে শোধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনেই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা থেকে 10টা 30-এর মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল। আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তুই অ্যাক্সিডেন্ট করবে। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে। দাঁতে দাঁত চেপে ঘোষণা করলো, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল। এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাত মস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসেই বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠল। ভেতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজলো, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুললো। এক গাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই। সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরি হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়লো। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কোলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে।
আবির ছাদের চারপাশে দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপরে পড়ে আছে মাথা, শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল। মেঘ, এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও চাপটে ধরলো মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরলো নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকলো, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তবে শরীরের তাপমাত্রা কমে, একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটলো এইভাবে। আবির সহসা দুহাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়াল এনে হাত মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুবার ডাকার পরে হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল আবির। হালিমা খান আতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা, মেয়ের মুখ গোমরা থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, হায়। আবির ঢুকলো আবিরের পিছন। ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ডে মেঘকে দেখলো কিনা আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে নিল। আবির ঔষধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিট ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেয়ের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়াল নিয়ে রেখেছেন। আবির ঔষধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার্ড্রপের একটা ড্রয়ার খুললো। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতে চোখ পড়লো সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখানে থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামনি, তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজে হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তো চাচুকে বলে আসি, মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবে।
হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসলো। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে দিল মেঘের কানের কাছে গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा है मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हक है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতো ভাবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লো। চেয়ার টেনে বসলো বিছানার পাশে, তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে।